শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের জরুরি সকল সংবাদ বাংলা সংবাদ। প্রথমে জানাবো মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক, মুখ খুলল দিল্লি বিশ্ববিদ্যালয়। এরপর জানাবো এস আলমের 200 কোটি টাকার সম্পদ জব্দ। সর্বশেষ জানাবো দ্রুতই মুক্তি পাবেন বাবর, আশা আইনজীবীর। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে বিতর্ক বেশ পুরনো। এমনকি মোদীর বিশ্ববিদ্যালয় ডিগ্রি নিয়ে তথ্য জানতে চাওয়ার কারণে 2023 সালে দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জরিমানাও করা হয়েছিল। এবার এই বিতর্ক নিয়ে মুখ খুলেছে দিল্লি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি বলছে শুধুমাত্র কারো কৌতূহল মেটানোর জন্য তথ্য জানার অধিকার বিষয়ক আইন আরটিআই আইনের লক্ষ্য হতে পারে না। নরেন্দ্র মোদীর ডিগ্রি বিতর্কে সোমবার কথা জানায় দিল্লি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা দিল্লি হাইকোর্টে জানান, আরটিআই আইনের ধারা অনুসারে তথ্য জানানোই এই আইনের উদ্দেশ্য, কিন্তু কারো ব্যক্তিগত কৌতূহল নিবৃত্তি এই আইনের উদ্দেশ্য নয় বলে জানান সলিসিটর জেনারেল। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, মোদীর ডিগ্রি বিতর্কে আরটিআই এর প্রেক্ষিতে কেন্দ্রীয় তথ্য কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় ডিগ্রি সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনার জন্য। আরটিআই কর্মীর আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষাবর্ষে পাশ করা সব শিক্ষার্থীর তথ্য প্রকাশ করতে বলেন কমিশন। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হাইকোর্টের বিচারপতি শচীন দত্তের এজলাসে মেহতা জানান, একটি বিশ্বাসের জায়গা থেকে শিক্ষার্থীদের তথ্য বিশ্ববিদ্যালয়ের কাছে রাখা থাকে। আইনের মারপ্যাঁচে কোনো অপরিচিত ব্যক্তির কাছে তা প্রকাশ করা যায় না। সলিসিটর জেনারেল বক্তব্য, যে তথ্য চাওয়া হয়েছে তার সঙ্গে স্বচ্ছতা বা জবাবদিহির কোনো সম্পর্ক নেই। তথ্য প্রকাশ্যে আনার নির্দেশ দেওয়ার ফলে আরটিআই আইনের অপব্যবহার করা হচ্ছে বলেও মনে করেন তিনি। প্রসঙ্গত, মোদীর ডিগ্রি বিতর্কে এই মামলা দীর্ঘদিন ধরেই চলছে দিল্লি হাইকোর্টে। আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট লাইভ ল এর প্রতিবেদন অনুসারে আরটিআই কর্মী নীরজ কুমার প্রথমে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে 1978 সালে স্নাতক স্তরের সব শিক্ষার্থীর নাম, রোল নম্বর, প্রাপ্ত নম্বর জানতে চেয়েছিলেন। কে পাশ করেছেন, কে ফেল করেছেন তাও জানতে চান তিনি। তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, তৃতীয় পক্ষের তথ্য এভাবে দেওয়া যাবে না। তখন কেন্দ্রীয় তথ্য কমিশনের কাছে আবেদন জানান আরটিআই কর্মী। তার ভিত্তিতে 2016 সালে কমিশন ওই তথ্য প্রকাশ্যে আনার নির্দেশ দেয়। কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে 2017 সালে আদালতের দ্বারস্থ হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই সময়ে বিশ্ববিদ্যালয়কে 1978 সালে কলা বিভাগে স্নাতক স্তরে পাশ করা শিক্ষার্থীদের নথিপত্র খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছিলেন কমিশন। ঘটনাচক্রে ওই বছরেই স্নাতক পাশ করেন মোদিও। 2017 সালের 24 জানুয়ারি মামলার প্রথম শুনানিতেই কমিশনের নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করে আদালত। সোমবার বিশ্ববিদ্যালয়ের পক্ষে মেহতা আদালত জানান, আইন অনুসারে অনুমতি পেলে কেউ নিজের ডিগ্রি বা মার্কশিট সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের থেকে চাইতে পারেন, কিন্তু কোনো তৃতীয় পক্ষের কাছে এ জাতীয় তথ্য প্রকাশ্যে অনুমোদন দেয় না আরটিআই আইন। সেক্ষেত্রে কমিশনের দিকটি আইনের পরিপন্থী বলে মত সলিসিটর জেনারেলের। তিনি বলেন, ওই আরটিআই কর্মী 1978 সালে পাশ করলে সকল তথ্য চেয়েছেন। এরপর কেউ এসে 1979 সালে তথ্য চাইতে পারেন। এরপরে কেউ এসে 1964 সালে তথ্যও চাইতে পারেন। তাই বলে আমরা সবাইকে তথ্য দিতে পারি না। ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার পরিবারের নামে থাকা 223,56,500 টাকা মূল্যের স্থাবর সম্পদ জব্দ করেছেন আদালত। একই সঙ্গে দুটি ব্যাংকের 87টি হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এর মধ্যে ইউনিয়ন ব্যাংকের 19টি হিসাবে 12,24,76,000 টাকা 763 এবং গ্লোবাল ইসলামিক ব্যাংকের 68টি হিসাবে 13,53,13,000 টাকা রয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দিয়েছেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসাইন জাহাঙ্গীর কালের কণ্ঠকে এসব তথ্য জানিয়েছেন। এস আলমের জব্দ হওয়া সম্পদের মধ্যে ঢাকার গুলশানে 20 কোটি টাকা মূল্যের 1 বিঘা জমি রয়েছে, যেখানে 6 তলা থেকে 8 তলা পর্যন্ত নেক্সাস টেলিভিশন এবং নিচে এস আলম গ্রুপের অফিস। ধানমন্ডিতে 1 বিঘা জমির ওপর 6 তলা ভবন রয়েছে, যার দলিল মূল্য 81 লাখ টাকা। এই ভবনটি ইবনে সিনা হাসপাতালের কাছে
ভাড়া রয়েছে। ধানমন্ডিতে 11.88% জমির ওপর 4 তলা ভবন রয়েছে। ভবনটি আবাসিক কোয়ার্টার হিসেবে ভাড়া দেওয়া হয়েছে, যার দালিল মূল্য 18,50,00,000 টাকা। গুলশানে 2,658 বর্গফুটের পৃথক 4টি ফ্ল্যাট রয়েছে, যার প্রতিটি প্রদর্শিত মূল্য 4,70,37,500 টাকা। এছাড়া গুলশানে 4,70,37,500 টাকা মূল্যের 2,584 বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে। গুলশানে 78% দুটি প্লট রয়েছে, সেখানে পাইলিং এর কাজ শুরু হয়েছিল, বর্তমানে বন্ধ রয়েছে, যার প্রদর্শিত মূল্য 86,16,25,000 টাকা। উত্তরা আবাসিক এলাকায় রয়েছে 3.125 কাঠা জমিসহ 7 তলা ভবন, যার প্রদর্শিত মূল্য 1,87,50,000 টাকা। বাড্ডায় 6,66,25,000 টাকা মূল্যের 170% জমি রয়েছে। একই এলাকায় আরও 172% জমি রয়েছে, যার প্রদর্শিত মূল্য 6,74,00,000 টাকা। জানা গেছে, দুদকের উপপরিচালক মোহাম্মদ আবু সাইদ ব্যবসায়িক প্রতিষ্ঠান এস আলমের স্থাবর সম্পদ জব্দ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ চেয়ে পৃথক দুটি আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, সাইফুল আলম ও তার পরিবারের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে $1 বিলিয়ন পাচারের অভিযোগ অনুসন্ধানে স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া গেছে। স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা না হলে অভিযোগ নিষ্পত্তির আগেই ভবন, প্লট অন্যত্র হস্তান্তর বা বেহাত হওয়া আশঙ্কা রয়েছে। এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর, মীর আহমেদ আলী সালাম ও রেজাউল করিম রেজা শুনানি করেন। শুনানি শেষে আদালত এই আবেদনটি মঞ্জুর করেন। ঢাকা আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের খালাসের রায় ঢাকার কেন্দ্রীয় কারাগারে পৌঁছাবে। এ রায় সেখানে যাওয়ার দ্রুততম সময়ের মধ্যে তিনি মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করেছেন বাবরের আইনজীবী শিশির মনির। মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনজীবী এ কথা বলেন। এদিন আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিফ ইমরান জিসান। আসামের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী শিশির মনির। পরে সাংবাদিকদের শিশির মনির বলেন, কোর্ট বলেছেন আজকেই এই অ্যাডভান্স অর্ডার সই করে দেবেন।